আচ্ছা, সবাইকে শুভ সন্ধ্যা। আমার কথাগুলো শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। এক সেকেন্ড দাঁড়াও, স্ক্রিনটা শেয়ার করে। আচ্ছা, স্ক্রিনটা দেখাচ্ছে তো? হ্যাঁ স্যার। স্ক্রিনটা সবাইকে দেখাচ্ছে তো? ঠিক আছে। দেখো, আমরা আগের যে ক্লাসগুলো করিয়েছিলাম ইন্ডিয়ান পলিটির উপর, সেখানে আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, শরীরটা একটু খারাপ, একটু গলাটা হয়তো একটু আস্তে হতে পারে, ঠিক আছে? তো ইন্ডিয়ান পলিটির ক্লাসগুলোতে প্রথম দুটো ক্লাসে আমরা করিয়েছিলাম যে ভারতের যে সংবিধান সেটা কিভাবে রচিত হচ্ছে, কোন সংগঠনের দ্বারা, কোন সংস্থার দ্বারা এই সংবিধানটা রচিত হচ্ছে, ঠিক আছে, কত সালে কার্যকর হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। এবং সেগুলো আলোচনা করতে গিয়েই আমরা এটাও বলেছিলাম যে এই যে সংবিধান, এই সংবিধানটা বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে রচিত হয়েছে ভারতের সংবিধান। এই জন্য এই সংবিধানের যে উৎসগুলো, অর্থাৎ কোন দেশের সংবিধান থেকে কোন দিকটা ভারতের সংবিধানে গৃহীত হয়েছে, এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট। পরীক্ষায় এখান থেকে কোশ্চেন এলেও আসতে পারে। তবে তোমাদের খুব একটা যে ডিটেলসে কোশ্চেন দিবে বা দিতে পারে এখান থেকে সেটা নয়। তবে যেটুকু জানা দরকার একেবারে ছেড়ে দেওয়াটাও উচিত নয়, অনেকটাই জেনে যেতে হবে বেশ কয়েকটা জায়গা। তো সেগুলোই শুধু এখানে দেওয়া রয়েছে। দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ দিক আমরা আগের দিন পড়ানোর সময়, আগের ক্লাসগুলোতে পড়ানোর সময় বলেছিলাম যে ভারতের যে সংবিধান, এই সংবিধানের একটা সব থেকে অন্যতম বড় উৎস হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন। 1935 সালের ভারত শাসন আইন। কেননা আমরা দেখেছিলাম যে 1935 সালের ভারত শাসন আইনেই সর্বপ্রথম ইউনিয়ন অফ স্টেটস, ঠিক আছে, ইন্ডিয়া কি অর্থাৎ ভারতে একটা ফেডারেল স্ট্রাকচার গঠনের পরিকল্পনা করা হয়েছিল 1935 সালের ভারত শাসন আইনে। সেই মতো যখন ভারতের সংবিধানটা রচিত হলো, সেখানেও কিন্তু ভারতকে ভারতে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় রাখার, কায়েম রাখার এই সিদ্ধান্তটা বরকরার থাকলো। সুতরাং এর যে উৎস যুক্তরাষ্ট্রীয় কাঠামো স্থাপনের, সেটা কিন্তু 1935 সালের ভারত শাসন আইন থেকে এলো। আচ্ছা, যুক্তরাষ্ট্র কাকে বলে? যুক্তরাষ্ট্র কাকে বলে এখান থেকে কোশ্চেন আসতে পারে। যুক্তরাষ্ট্র মানে কি? ভারতের সংবিধানটা যদি পড়ো, সেখানে লেখা আছে যে ইন্ডিয়া, দ্যাট ইজ ইউনিয়ন অফ স্টেটস, যেটা বিভিন্ন অঙ্গরাজ্যের সমূহ মাত্র। যুক্তরাষ্ট্র মানেই কিন্তু বিভিন্ন রাজ্যগুলোর মিলিত হয়ে যে ভারতটা গঠিত হয়েছে, শুধু সেটাই নয়, ঠিক আছে। যুক্তরাষ্ট্র মানে কি? ফেডারেল স্ট্রাকচার মানে হচ্ছে কেন্দ্র এবং রাজ্য মিলিত হয়ে ভারতের যে শাসন ব্যবস্থাটা, ভারতের যে শাসন কার্যটা, সেটা পরিচালিত হয়, ঠিক আছে। তোমরা জানো যে আমাদের দেশে কেন্দ্রে একটা সরকার রয়েছে। কেন্দ্রে কি সরকার রয়েছে? কেন্দ্রে রয়েছে আমাদের বিজেপি গভর্নমেন্ট রয়েছে। এবং ভারতবর্ষের যে প্রত্যেকটা অঙ্গরাজ্য, বর্তমানে 28টা অঙ্গরাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই যে 28টা অঙ্গরাজ্যের প্রত্যেকটা অঙ্গরাজ্যে একটা করে সরকার রয়েছে। আর এই কেন্দ্রশাসিত অঞ্চল এগুলো প্রেসিডেন্ট দ্বারা রুল করা হয়,
রাষ্ট্রপতি দ্বারা পরিচালিত হয়, মানে সেখানে একজন করে রাজ্যপাল হয় থাকে, মানে রাজ্যপাল বলতে অ্যাজ সাচ রাজ্যপাল নয়, মানে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর উপর দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, দায়িত্বটা। তবে আবার কতগুলো ইউনিয়ন টেরিটরিতে ভোটও হয়, সে যাই হোক, সেগুলো আসবো আমরা। তো এইটি হচ্ছে আমাদের এই যে ফেডারেল স্ট্রাকচার। তবে মনে রাখবে যে ভারতের ফেডারেল স্ট্রাকচার নিয়ে অনেক সমস্যা, মানে অনেক বিতর্ক রয়েছে। অনেকে বলে যে এটা কোয়াসি ফেডারেল, মানে আধা যুক্তরাষ্ট্র, ঠিক আছে। কারণ ভারতের যুক্তরাষ্ট্র কাঠামোটা দেখলে বুঝতে পারবে যে এখানে কেন্দ্রীয় সরকারের হাতেই না অনেক গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলো, বেশিরভাগ গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলো আমাদের সেন্ট্রালের হাতেই ন্যস্ত থাকে। এই জন্য অনেকে ভারতের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে সমালোচনা করেছেন, কোয়াসি ফেডারেল স্ট্রাকচার বলে উল্লেখ করেছেন, ঠিক আছে। এই নিয়ে বিতর্ক থাকতে পারে, অত জানার দরকার নেই, তোমরা এইটুকু জেনে রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো আমাদের এই যে রাজ্যপালের যে পদ, ঠিক আছে, রাজ্যপালের পদ, তারপরে পাবলিক সার্ভিস কমিশন গঠনের যে কথা, ঠিক আছে, কেন্দ্রের হাতে যে রেসিডুয়ারি পাওয়ার মানে অবশিষ্ট ক্ষমতা, এগুলো যখন পরে পরে পড়বো এই ক্ষমতাগুলো কি সেগুলো তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। রেসিডুয়ারি পাওয়ার মানে ধরো রাজ্য বা কেন্দ্র, এদের হাতে, এদের মধ্যে ক্ষমতা আলাদা করে দেওয়া আছে যে এই ক্ষমতাগুলো রাজ্য ভোগ করবে, এগুলো এই ক্ষমতাগুলো কেন্দ্র ভোগ করবে। এগুলো ছাড়াও এই কেন্দ্র এবং রাজ্যের আওতাধীন বিষয়গুলো ছাড়াও বেশ কিছু বিষয় থেকে যায়, যে বিষয়গুলো আইন, যে বিষয়গুলোর উপর আহ আইন প্রণয়ন করা বা নিয়ন্ত্রণ করার যে দায়িত্বটা, সেটা কিন্তু কেন্দ্রের হাতে দিয়ে দেওয়া হয়ে থাকে। এই অবশিষ্ট ক্ষমতা বলতে ওই রাজ্য এবং কেন্দ্র, আমাদের আগের ক্লাসে পড়িয়েছিলাম মনে আছে যে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা আর যৌথ তালিকা। এই কেন্দ্র, রাজ্য এবং যৌথ তালিকার আওতার বাইরেও যে অংশগুলো, সেগুলো, যে বিষয়গুলো থাকে সেগুলোকে অবশিষ্ট ক্ষমতা বলা হচ্ছে, যেগুলো কেন্দ্র সরকারের হাতে দেওয়া থাকে। অর্থাৎ আগে আমি যে কথাটা বললাম যে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কেন্দ্রের প্রতি যে একটা ঝোঁক, কেন্দ্রের হাতে যে বেশি ক্ষমতা দেওয়ার যে একটা প্রবণতা, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারপরে দেখো কেন্দ্রীয় সরকারের দ্বারা রাজ্যপালের নিয়োগ, এটাও 1935 সালের ভারত শাসন আইন দ্বারা গৃহীত হয়েছে। তবে এতগুলো সব ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট কয়েকটা মাত্রই, এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রাজ্যপালের পদ, জনসেবার পদ, এগুলোই খুব ইম্পর্টেন্ট। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে। দাঁড়াও, দেখা যাচ্ছে তো? তাহলে ফেডারেল স্ট্রাকচার বা ফেডারেল স্ট্রাকচার উইথ এ স্ট্রং গভর্নমেন্ট, এই জায়গাটাই কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন এলে এটাই বেশি আসার সম্ভাবনাটা থাকে, ঠিক আছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা যুক্তরাষ্ট্রকে একটা শক্তিশালী কেন্দ্রীয় সরকারের সাথে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। নেক্সট, ব্রিটিশ সংবিধান থেকে যেটা আছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এক নাগরিকত্ব। দেখো সংবিধান অনুযায়ী ভারতবর্ষে কিন্তু এক নাগরিকত্বের আইন প্রচলিত রয়েছে। এক নাগরিকত্ব মানে কি? মানে যে ভারতীয় হবে সে শুধুমাত্র ভারতের নাগরিক হবে। আমি একটু আগে কি বললাম, ভারতটা কি নিয়ে গঠিত? ভারতে একটা কেন্দ্র রয়েছে, কেন্দ্রে একটা সরকার রয়েছে, রাজ্যে একটা সরকার রয়েছে, কেন্দ্রে একটা সরকার রয়েছে, একটা রাজ্যে একটা সরকার রয়েছে। কিন্তু ভারতবর্ষে কেন্দ্রের জন্য আলাদা নাগরিক, রাজ্যের জন্য আলাদা নাগরিক, এরকম নীতি কিন্তু প্রচলিত নেই, যেটা আমেরিকাতে রয়েছে। আমেরিকাটাও যুক্তরাষ্ট্র, আমেরিকাতে কি হয়েছে না, আমেরিকাতে প্রায় 50টার মতো প্রদেশ আছে, সেগুলোকে নিয়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসএ গঠিত হয়েছে। সেখানে কিন্তু যে আমেরিকার নাগরিক সে একই সাথে ওই রাজ্যগুলোরও নাগরিক, অর্থাৎ তাদের মধ্যে নাগরিকত্ব, দুটো নাগরিকত্ব প্রচলিত রয়েছে। সে একদিকে রাজ্যগুলো বা প্রদেশটার নাগরিক, আবার আমেরিকান নাগরিক আলাদা রকম করে। ভারতে কিন্তু সেটা নয়, ভারতের যে নাগরিক সে ভারতেরই নাগরিক, সে রাজ্যের জন্য আলাদা করে কোনো নাগরিকত্ব পাচ্ছে না, সে ভারতেরই নাগরিক হিসাবে তার উল্লেখ রয়েছে। এর কারণ হচ্ছে এটাই যে ভারতের যে অঙ্গরাজ্যগুলো, সেই অঙ্গরাজ্যগুলো কোনো চুক্তির ভিত্তিতে ভারতের সাথে যুক্ত হয়নি, এগুলো ভারতের একটা অবিচ্ছেদ্য অঙ্গ।
এগুলো কোনো আলাদা চুক্তির ভিত্তিতে যুক্ত হয়নি। তাই যে ভারতের কোন একটা অঙ্গরাজ্যে বাস করবে সে অটোমেটিক্যালি ভারতের নাগরিক হয়ে যাবে। নাগরিকত্বের বেশ কিছু নিয়ম আছে অবশ্য, সেগুলো মেনে। ঠিক আছে, তো এক নাগরিকত্বের যে নীতিটা সেটা ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো এক নাগরিকত্বের দাবি, তারপরে রুল অফ ল বা আইনের শাসনের যে ব্যবস্থা। ঠিক আছে, তারপরে হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট বা সংসদ। ভারতের সংসদ দুটি কক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। উচ্চ কক্ষের সভাপতি, রাজ্যসভার যিনি প্রধান চেয়ারপারসন, তিনি হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট। আর লোকসভার যিনি স্পিকার, লোকসভার সভাপতির নাম হচ্ছে স্পিকার। এই জিনিসগুলো মনে রাখবে, এগুলো পরেও আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার সংসদীয় ব্যবস্থা, মানে ওই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। এই জিনিসগুলো খুব স্যার বলো। স্যার বিধানসভার তো স্পিকার বলা হয়। বিধানসভাটা আলাদা, ওইটা রাজ্য আইনসভা। ঠিক আছে, রাজ্য আইনসভাও দুটো কক্ষ বিশিষ্ট, তবে সব রাজ্যে দুটো কক্ষ নেই। যেমন বিহারে দুটো কক্ষ রয়েছে। রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম বিধান পরিষদ। বিধানসভা আর বিধান পরিষদ। হ্যাঁ, বিধানসভা, বিধান পরিষদ। ছটা রাজ্যে মনে হয় আছে। হ্যাঁ, ভারতের 6টা রাজ্যে রয়েছে। তো ওগুলো আসছে, ওগুলো সব আসবে, এখন জাস্ট সোর্স গুলো বর্ণ রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো আমেরিকার সংবিধান থেকে আমরা কি কি নিয়েছি। আমেরিকার সংবিধান থেকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস নেওয়া হয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। খুব ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনটা পরীক্ষায় বহুবার আসে। মৌলিক অধিকারের নীতিটা কোথা থেকে নেওয়া হয়েছে, এখানে গুলিয়ে যায়। একটা হচ্ছে মৌলিক অধিকার, আর একটা হচ্ছে মৌলিক কর্তব্য। মনে রাখবে, মৌলিক কর্তব্যটা নেওয়া হয়েছে কিন্তু মৌলিক কর্তব্য মনে হয় রাশিয়া থেকে। হ্যাঁ হ্যাঁ, রাশিয়া থেকে। আমি বলে দিচ্ছি, তোমরা তারপরে কোশ্চেন করো। মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়া থেকে, মৌলিক অধিকার নেওয়া হয়েছে ইউএসএ থেকে। এই দুটো গুলিয়ে যায়। ঠিক আছে, এই দুটো গুলিয়ে ফেলবে না, এই দুটো খেয়াল রাখবে। আচ্ছা, নেক্সট দেখো আমেরিকার সংবিধান থেকে আর কি কি নেওয়া হয়েছে। আমেরিকার সংবিধান থেকে ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট মানে জানো? ইমপিচমেন্ট মানে হচ্ছে যে ভারতের যারা সর্বোচ্চ প্রশাসনিক কাজে নিয়োজিত রয়েছে, বিশেষ করে রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা রাজ্যের আইনগত সর্বোচ্চ শাসক রাজ্যপাল, এই ধরনের যে প্রশাসনিক ব্যক্তিত্ব, তাদেরকে তাদের ক্ষমতা থেকে পদচ্যুত করাতে এমনি এমনি যায় না, তাদেরকে তো আর অ্যারেস্ট করা যায় না। তো তাদের ক্ষমতাকালীন ক্ষমতায় পদে আসীন থাকার সময়, মানে তারা যখন সেই পোস্টটা হোল্ড করছে, সেই অবস্থায় তাদেরকে যখন পদচ্যুত করা হচ্ছে বা অপসারণ করা হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আমাদের, সেই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে না, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আমাদের ইমপিচমেন্ট। ঠিক আছে, সেই প্রক্রিয়াটাকে আমাদের বলা হচ্ছে ইমপিচমেন্ট। তো ইমপিচমেন্টটা আমেরিকা থেকে নেওয়া হয়েছে। জুডিশিয়াল রিভিউ আমেরিকা থেকে নেওয়া হয়েছে। রাজ্যসভার সভাপতি, একটু আগেই বললাম, উপরাষ্ট্রপতিকে যে রাজ্যসভার সভাপতি করা হবে, এটা আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট দেখো আইরিশ সংবিধান। বাকিগুলো একটু পড়বে, ঠিক আছে। এই সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতির অপসারণ প্রক্রিয়াটাই কিন্তু ইমপিচমেন্টেরই অংশ, তাই এটা আমি আলাদা করে বললাম না। ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিচারপতি বা হাইকোর্টের বিচারপতি, ঠিক আছে, এদের দুজনেরই অপসারণের প্রক্রিয়াটাকেও ইমপিচমেন্ট বলা হয়। ঠিক আছে, বিশেষ করে রাষ্ট্রপতির ক্ষেত্রে এই কথাটা আমরা বেশি ইউজ করে থাকি, সুপ্রিম কোর্টের বিচারপতির ক্ষেত্রেও তাই। নেক্সট দেখো আইরিশ সংবিধান থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ নেওয়া হয়েছে সেটা হচ্ছে ডিপিএসপি, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, মানে নির্দেশমূলক নীতি, রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশমূলক নীতি। 36 থেকে 51 ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারায় রাষ্ট্রের একটা জনকল্যাণকামী রাষ্ট্র হিসাবে ভারতকে গড়ে তোলার জন্য কতগুলো অ্যাডভাইস দেয়া রয়েছে বলতে পারো। ঠিক আছে, এই অ্যাডভাইস গুলো বা এই নীতিগুলো ভারত কিন্তু মানতে বাধ্য নয়। ঠিক আছে, কারণ এই নীতিগুলো আইন কর্তৃক বলবৎযোগ্য নয়, এগুলো জাস্ট অ্যাডভাইস রূপে রয়েছে। এগুলো ভারত কার্যকর করতেও পারে,
কার্যকর নাও করতে পারে, ভারত বা ভারতের কোনো অঙ্গরাজ্য, ঠিক আছে, তাদেরকে জাস্ট অ্যাডভাইস দেওয়া রয়েছে এগুলো। আচ্ছা, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটা নেওয়া হয়েছে আইরিশ সংবিধান থেকে। কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে, দেখো কি কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার। এটা 1935 সালের ভারত শাসন আইনেও এই কথাটা বলা হয়েছে, ঠিক আছে। দেখো, ফেডারেশন উইথ ফেডারেল স্ট্রাকচার উইথ এ স্ট্রং সেন্টার, ঠিক আছে। তো কানাডার সংবিধানের সঙ্গে এটা কোল্যাপস মানে ওভারল্যাপ করেছে এটা, ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবে। অবশিষ্ট ক্ষমতা বা রেসিডুয়ারি পাওয়ার, এটাও কিন্তু এর সাথে কোলাবোরেট করছে। দেখো, কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা, এটাও এই জায়গাতে মানে ওভারল্যাপ করছে, এই জায়গাটা একটু খেয়াল রাখবে। রাজ্যপালের নিয়োগ কেন্দ্রের দ্বারা, এটাও একটা জায়গায় এখানটায় রয়েছে, দেখবে রাজ্যপালের নিয়োগ কোথায় পড়লাম বলতো। এটাও 1935 সালের ভারত শাসন আইনের মধ্যে উল্লেখিত ছিল। অ্যাকচুয়ালি 1935 সালের ভারত শাসন আইন কানাডার সংবিধানের এই আইন, কানাডা কেন আরো অন্য দেশের অন্য আইনের সাথে এর মিল পাবে, তার কারণ হচ্ছে 1935 সালের ভারত শাসন আইনটা ব্রিটিশরা বানিয়েছিল, ঠিক আছে। এর প্রেক্ষিতে আমি আগের সবার প্রথমে যে ক্লাসগুলো করিয়েছিলাম সেখানে বলেছিলাম। তো সেই আইনটা বানানোর সময় তারা স্বাভাবিকভাবে বিশ্বের অন্যান্য দেশের আইনের সাহায্য নিয়েছিল, ঠিক আছে। তো সেই জন্যই এই জায়গাটা এই দুটো ক্ষেত্রে সেম থাকছে। তবে চিন্তা করো না, পরীক্ষায় যদি কোশ্চেনে অপশন থাকে ক্যানাডিয়ান কনস্টিটিউশন বা সংবিধান, তো তখন 1935-এর অপশনটা থাকবে না সেক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট দেখো, দক্ষিণ আফ্রিকার সংবিধান। ভারতের সংবিধানের একটা বড় বৈশিষ্ট্য কি জানো না, ভারতীয় সংবিধান হচ্ছে এটাকে সহজে পরিবর্তন করা যায় না। হ্যাঁ, কিছু কিছু দিক আছে ভারতীয় সংবিধানে যেগুলোকে সংশোধন করা যায়, আবার কিছু কিছু দিক আছে যেগুলোকে সংশোধন করা খুবই জটিল। এই জন্য বলা হয় কি জানো না, ভারতের সংবিধান হচ্ছে আংশিক সুপরিবর্তনীয়, আংশিক দুষ্পরিবর্তনীয়, ঠিক আছে। তো এই যে ভারতের যে সংবিধানের যে সংশোধনের পদ্ধতি, যেটাকে অ্যামেন্ডমেন্ট বলা হচ্ছে, এই অ্যামেন্ডমেন্টের যে কনসেপ্টটা সেটা এসেছে কোথা থেকে বলতো, দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে, ঠিক আছে। এইটুকুই এখান থেকে মনে রাখবে। নেক্সট আমি তো বললামই, রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলতো, 51 নম্বর ধারায়, ঠিক আছে। ভারতীয় সংবিধানের 51 নম্বর ধারায় এই মৌলিক কর্তব্য গুলো বর্ণিত রয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস। কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে? 11টায়। আজকের পরের স্লাইড গুলো ওগুলোই রয়েছে আর কি। তারপরে দেখো, ভারতবর্ষে যে ন্যায়ের আদর্শ, সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়, রাজনৈতিক ন্যায়, তোমরা ভারতের সংবিধানের প্রস্তাবনা অংশটা পড়েছো তো প্রত্যেকে? আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক, আসবো ওই ব্যাপারটা, ওই প্রত্যেকটা ওয়ার্ড আমি এক্সপ্লেন করব। তো সেই ভারতের সংবিধানের প্রস্তাবনা অংশে দেখবে যে ভারতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার কথাও কিন্তু বলা হয়েছে। তো এই যে ন্যায় বা জাস্টিস স্থাপনের যে ধারণাটা, এটাও রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। ফরাসি সংবিধানের সাম্য, মৈত্রী, স্বাধীনতার আদর্শ, তোমরা যারা ইতিহাস পড়েছো জানো, ফরাসি বিপ্লব 1789 সালে হয়েছিল। সেই ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ঠিক আছে, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। সেই ফরাসি বিপ্লবের আদর্শ দ্বারাই, মানে ফরাসি বিপ্লবের সময় তোমরা জানো ফ্রান্সে অনেকগুলো সংবিধান রচিত হচ্ছে, প্রথম সংবিধান, দ্বিতীয় সংবিধান। তো সেই ফ্রান্সের সংবিধানের যে মানে মূল আইডিওলজি সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ভারতের সংবিধানেও এটা নেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, জার্মানির সংবিধান। জার্মানির সংবিধান থেকে গুরুত্বপূর্ণ যে দিকটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে জরুরি অবস্থা, ইমার্জেন্সি।
ভারতের সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থা জারি করার কথা বলা রয়েছে। ভারতের সংবিধানের 352 নম্বর ধারা, 356 নম্বর ধারা এবং 360 নম্বর ধারা, এই 3টা ধারায় 3 ধরনের এমার্জেন্সি বা জরুরি অবস্থা বা আপাতকালীন অবস্থা জারি করার কথা বলা হয়েছে, যে ক্ষেত্রে ভারতের অঙ্গরাজ্যগুলিতে সরাসরি কেন্দ্রের মিলিটারি রুল বা ল জারি হয়ে যাবে। প্রথমটা 352 নম্বর ধারা অনুযায়ী যদি কোনো বহিরাগত শত্রুর আক্রমণ ঘটে বা ভারতের কোনো অংশে যদি দেশ বিরোধী কোনো কাজ হয়, বিপ্লবমূলক কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, তখন এই ধারাটা জারি করা হয়। 356 হচ্ছে স্টেট এমার্জেন্সি আর 360 হচ্ছে ইকোনমিক এমার্জেন্সি বা অর্থনৈতিক জরুরি অবস্থা। এগুলো আসবো পরে। তো এই যে জরুরি অবস্থার যে ধারণাটা, যে ভারত একটা কেন্দ্র এবং একটা রাজ্য, মানে কেন্দ্র এবং রাজ্যগুলো নিয়ে তো ভারতটা গঠিত। তো ধরো কোনো রাজ্যে একটা বিরাট বিশৃঙ্খলা দেখা দিল, তখন তো দুর্নামটা তো আলটিমেটলি ভারতেরই হবে, শুধু সেই রাজ্যের হবে না। তখন কি করা হবে না, তখন সেই রাজ্যের রাজ্যপালের পরামর্শ অনুযায়ী ভারতের যে কেন্দ্রীয় শাসন তথা ভারতবর্ষের যিনি শাসনতান্ত্রিক প্রধান, মনে রাখবে ভারতের প্রধান শাসন কিন্তু রাষ্ট্রপতির হাতে, আর কার্যকারী প্রধান শাসক হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী। নামমাত্র প্রধান শাসক রাষ্ট্রপতি, কার্যকরী প্রধান শাসক হচ্ছে প্রধানমন্ত্রী। তো এই প্রধান শাসক যিনি অর্থাৎ রাষ্ট্রপতি, তিনি নামমাত্রই হোক আর যাই হোক, তিনি কিন্তু তখন তার যে পাওয়ার রয়েছে মিলিটারি দিয়ে, তিনি ওই রাজ্যের ওই যে বিশৃঙ্খল অবস্থাটা সেটা শান্ত করার চেষ্টা করবেন। ঠিক আছে, একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলো। বলছিলাম যে ওই রাষ্ট্রপতি শাসন কখন জারি হয়ে যায়, তখন তো নিশ্চয়ই সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে নাকি? হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে। এমনকি তুমি ধরো রাষ্ট্রপতি শাসন কোথায় জারি হবে, কোন একটা নির্দিষ্ট রাজ্যে জারি হবে। ভারতে কেন্দ্রীয় শাসন বলতে তো কোনো কেন্দ্রীয় সরকারের কোনো টেরিটরি নেই, পুরো ভারতটাই কেন্দ্রীয় সরকারের টেরিটরি। আদতে ভারত বলতে কি, কতগুলো অঙ্গরাজ্য আর কতগুলো ইউনিয়ন টেরিটরির সংমিশ্রণ। কাজেই ধরো ভারতবর্ষের একটা বৃহত্তর অংশ, ধরো ভারতবর্ষের এই বিরাট অংশটাই বিশৃঙ্খলা দেখা দিল, কোনো বহিরাগত শত্রুর আক্রমণ দেখা দিল, অথবা ভারতবর্ষের এই প্রদেশগুলোতে ভারতবর্ষের আর্থিক সুনাম বিনষ্ট করার মতো কোনো পরিকল্পনা গৃহীত হলো, তখন ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তিনি ওই রাজ্যগুলোর রাজ্যপালের পরামর্শ অনুযায়ী, তথা রাজ্যপাল সুপারিশ করতে পারে, আবার সুপারিশ না করলেও কেন্দ্রীয় সরকারের যিনি প্রধান, ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী, কেন্দ্রীয় যে ক্যাবিনেট তার পরামর্শ অনুযায়ী আমাদের যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি ওই জায়গাগুলোর উপর তার নিয়ন্ত্রণ জারি করবে এবং সেখানে সেন্ট্রাল যে ফোর্স, সেই সেন্ট্রাল ফোর্স দ্বারা ওই জায়গাটা তখন রুল করা হবে। রাষ্ট্রপতির কোনো প্রতিনিধি ওখানে হয়তো নিযুক্ত হতে পারে শাসক হিসাবে। ঠিক আছে, সেখানে রাজ্যের পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় হয়ে যাবে। সেই পরিস্থিতিতে সরকারি কর্মচারী যারা, তাদের বেতন হয়তো বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, একদম স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা পুরো বিনষ্ট হয়ে যেতে পারে। নাগরিকদের যে মৌলিক অধিকার, বেসিক যে রাইটস গুলো, সেই রাইটস গুলো ভায়োলেটেড হতে পারে এই জরুরি অবস্থার সময়। সে শুধুমাত্র ভারতীয় সংবিধানে 20 এবং 21 নম্বর ধারায় বর্ণিত নাগরিকদের যে অধিকারগুলো, সেগুলো বাদ দিয়ে বাকি সমস্ত অধিকার মূল জরুরি অবস্থার সময় আমরা ওই অবস্থা, মানে ওই অধিকারগুলো লোপ পেয়ে যায়। ঠিক আছে, বা লোপ করা যেতে পারে। ওই অবস্থা, ওই ক্ষমতাগুলো, মানে নাগরিকদের ওই অধিকারগুলো ক্ষয়প্রাপ্ত হয়। ঠিক আছে, শুধু 20 এবং 21 নাম্বার ধারায় বর্ণিত অধিকারগুলো তখন নাগরিকরা ভোগ করতে পারে, অন্য অধিকারগুলো ভোগ করতেই যে পারবে এরকম কোনো নিশ্চয়তা থাকে না। তো এইভাবে আমাদের জরুরিকালীন অবস্থা মোকাবিলা করার চেষ্টা করা হয়। ঠিক আছে। তো এই যে এখন কখনো কখনো বলা হয় আর কি, যে ইন্দিরা গান্ধীর সময় জরুরি অবস্থা হুম। চালু হয়েছিল, তার মানে সেটা কি, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ফেলিওর বলা যায় নাকি? মানে ঠিক ব্যাপারটা ঠিক বোঝা যায় না। হ্যাঁ, জরুরি অবস্থা মানে তো কোন একটা নির্দিষ্ট সরকারের ব্যর্থতা। তবে ইন্দিরা গান্ধীর সময় যেটা করা হয়েছিল, অনেকে বলে নাকি ওটা তিনি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য করেছিলেন। ঠিক আছে।
তার স্বার্থ জড়িত আছে, ওটা নিয়ে অনেক বিতর্ক আছে, সেটা কথা নাই। তবে অরিজিনালি যদি প্রকৃতপক্ষে জরুরি অবস্থাটা এই জন্যই সংবিধানের মধ্যে রাখা হয়েছে যে কোনো একটা জায়গা, ভারতবর্ষের কোনো একটা জায়গা বা একাধিক জায়গায় যদি সেই রাজ্যের শাসকের পক্ষে শাসন পরিচালনা করাটা অসম্ভব হয়ে পড়ে, তখন সেটা সরাসরি কেন্দ্রীয় সরকারের যিনি প্রধান, নামমাত্র প্রধান শাসক রাষ্ট্রপতি, তিনি তার অধীনে নিয়ে নেবেন এবং তিনি তার সুপারিশ অনুযায়ী এই জায়গাটা শাসন পরিচালনা করবেন। ঠিক আছে? এরপরে ধরো কেন্দ্রে রয়েছে বিজেপি এবং সেই রাজ্যটাতেও রয়েছে বিজেপি, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিজেপি সরকারের মুখটা পুড়ছে। ঠিক আছে? ধরো রাজ্যে রয়েছে এখানে আমাদের বিভিন্ন অন্য কোনো দল রয়েছে, আঞ্চলিক দল, কেন্দ্রে রয়েছে বিজেপি, তখন সেই কেন্দ্রে ওই দলটার মুখটা পুড়বে। ঠিক আছে? আলটিমেটলি মানে তুমি যেটা বলতে চাইছো ওটা তোমার মানে কোশ্চেনটা ওইভাবে ঠিক করাটা উচিত হয়নি যে সরকারের নাম পুড়ছে। অ্যাকচুয়ালি ভারতের সুনামটা বিনষ্ট হচ্ছে, ভারতের ওই পার্টিকুলার রাজ্য, অঙ্গরাজ্য বা ইউনিয়ন টেরিটরির সুনামটা বিনষ্ট হচ্ছে, তাই ভারত সরকার সেটাকে ড্যামেজ কন্ট্রোলের জন্য এই জায়গাটাকে নিজেদের দখলে মানে নিজেদের আওতাভুক্ত বা নিজেদের এখতিয়ারের মধ্যে নিয়ে নিচ্ছে। ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো অস্ট্রেলিয়ার সংবিধান, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আমাদের পার্লামেন্টের যে জয়েন্ট সিটিং আর এই যে কনকারেন্ট লিস্ট। আচ্ছা বলো, কনকারেন্ট লিস্ট সম্পর্কে আমি আগের ক্লাসেও আলোচনা করেছি। আমাদের সংবিধানের কতগুলো লিস্ট রয়েছে, মানে এই লিস্টের ধারণাটা কি, অ্যাকচুয়ালি আগের ক্লাসগুলোতে এগুলো আলোচনা করেছি। মানে এই লিস্টটা কি প্রসঙ্গে এই লিস্টের কথাটা আছে? হুম। সেটা কি তপশিলটার ব্যাপারটা নাকি? না না, এইটা তফাৎ কোথায় পাচ্ছ? কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে যৌথ তালিকা। এই যৌথ তালিকার কনসেপ্টটা কোথা থেকে আসছে, মানে কি যৌথ তালিকাটা, কি তালিকা, মানে কেন? রাজ্য রাজ্য এবং মানে সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে যেটাকে করে আর কি, ওইটা মনে হয়। আর হচ্ছে যেরকম এডুকেশনটা আছে। মানে ব্যাপারটা হচ্ছে যে ভারতের সংবিধানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে কোন কোন জিনিসগুলোতে রাজ্য সরকার নিয়ম বানাতে পারবে বা কোন কোন জিনিসগুলো রাজ্যের এখতিয়ারভুক্ত। ঠিক আছে? সেই সব বিষয়গুলোকে রাজ্য তালিকার মধ্যে রাখা হয়েছে। কোন কোন জিনিসগুলো কেন্দ্রীয় সরকার নিয়ম বানাতে পারবে, যেমন রেল, প্রতিরক্ষা, অর্থ, ঠিক আছে, পররাষ্ট্র, এগুলো নিয়ে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারই নিয়ম বানাতে পারবে, এক্ষেত্রে রাজ্যের কোনো এখতিয়ার নেই। আবার কতগুলো বিষয় রয়েছে যেগুলো কেন্দ্র রাজ্য দুটোর কাছেই ক্ষমতা থাকছে, তারা নিয়ম বা আইন কানুন বানাতে পারবে। এই বিষয়গুলোকে যৌথ তালিকা বলা হচ্ছে। এই যৌথ তালিকাকে কনকারেন্ট লিস্ট বলা হয় এবং যৌথ তালিকাভুক্ত সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে শিক্ষা, এডুকেশনটা হচ্ছে যৌথ তালিকাভুক্ত। এই জন্যই কেন্দ্রীয় সরকার ধরো কোনো নিয়ম কানুন কার্যকর করে দিল, শিক্ষা বিষয়ক কোনো নিয়ম লাগু করে দিল, রাজ্যগুলো সেই নিয়ম নাও মানতে পারে, রাজ্যের কাছে সেই এখতিয়ার আছে, রাজ্যের কাছে সেই পাওয়ার আছে, রাজ্য সেই নিয়ম নাও মানতে পারে। রাজ্য তার নিজের মতো করে নিয়মটাকে মডিফাই করতে পারে, আবার নিজের মতো করে নিয়ম বানাতেও পারে। ঠিক আছে? স্যার যেমন এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কি করছে রাজ্য সরকার? কিছুই তো করছে না স্যার, ওটাই তো বলছি। ঠিকঠাক একটা রিক্রুটমেন্টও তো স্যার বের করছে না। বাদ বাকি রাজ্যগুলোতে তো স্যার চাকরিও হচ্ছে, সবই হচ্ছে, আমাদের তো স্যার কিছুই হচ্ছে না। হ্যাঁ, তার জন্য দায়ী কে? স্যার মাননীয় মুখ্যমন্ত্রী আবার কে? মুখ্যমন্ত্রী কিভাবে নির্বাচিত হলো? পরোক্ষভাবে আমরাই দায়ী। পরোক্ষ নয়, প্রত্যক্ষভাবে আমরাই দায়ী তো, আবার কি? আমরা তো ভোট দিয়েছি, তারপরে তাহলে ভোটটা কারা দিয়েছে? আমি তো স্যার দিইনি, আমি তো অন্য পার্টিকে দিয়েছি, তাহলে স্যার কি করে আমি মানবো বলুন? সেটা নয়, সবাই এখন 1000 টাকাতে বিক্রি হয়ে গেছে, 1200 টাকায়। ভোট দেবো বললে হবে? কটা লোক পড়াশোনা করেছে?
পড়াশোনা করা লোকের সংখ্যা কতজন? যদিও এখন সংখ্যাটা অনেকটাই, কিন্তু তবুও ভোটে জেতার জন্য যথেষ্ট নয়। আবারও 2000 টাকা করে দেবে, চিন্তা করনি। না স্যার, উঠিয়ে দেবে বলছিল তো। দূর, উঠিয়ে আবার দেখ বাড়াবে 2000 করে। সে যাই হোক, ওগুলো পলিটিক্যাল কথাবার্তা। অনেক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা খুব ভাগ্যবান এরকম একজন শাসিকা পেয়েছি, তার নিয়ে এরকম বলো না। সব আমাদেরই দোষ, আমাদেরই যোগ্যতা নেই। তুমি ইউপিএসসির জন্য পড়ো, ঠিক আছে? ইউপিএসসি পড়ো, প্রত্যেক বছর ইউপিএসসি হচ্ছে, ক্লিয়ার করো। ঠিক আছে, যেখানে যে রাজ্যে থাকবে সেই রাজ্যের গুণগান গাইবে, উল্টো পাল্টা বলতে যাও না। তারপরে দেখো ভারতের সংবিধানের আর যে গুরুত্বপূর্ণ যে দিকগুলো, ভারতের সংবিধানের কি বলা হচ্ছে, সংবিধান একটা হাইব্রিড সংবিধান। কারণ অলরেডি বললাম যে ভারতবর্ষের যে সংবিধান, এটা বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানের যে ভালো ভালো দিকগুলো, সেগুলোকে নিয়ে এই সংবিধানটা বানানো হয়েছে, ঠিক আছে? এখানে যেমন অস্ট্রেলিয়া পাচ্ছ, জার্মানি পাচ্ছ, ফ্রান্স পাচ্ছ, সোভিয়েত ইউনিয়ন পাচ্ছ, দক্ষিণ আফ্রিকা পাচ্ছ, কানাডা পাচ্ছ, আয়ারল্যান্ড পাচ্ছ, আমেরিকা পাচ্ছ, ব্রিটেন পাচ্ছ, ঠিক আছে? এমনকি ভারতের যে পূর্ববর্তী আইনগুলো, বিশেষ করে 1935 সালের ভারত শাসন আইন, সেটা থেকেও ভারতের সংবিধানের একটা বড় সড় অংশ এখানে নেওয়া হয়েছে, ঠিক আছে? মেনলি ভারতবর্ষের যে সংসদীয় শাসন ব্যবস্থাটা আর এক নাগরিকত্বের যে ধারণাটা, সেটা ব্রিটিশ পার্লামেন্ট থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? কারণ ভারতের যে রাজনৈতিক ব্যবস্থাটা, যেটা বলছি আমরা আর কি, সেই রাজনৈতিক স্ট্রাকচারটা কিন্তু বেশিরভাগই আমরা ব্রিটেনের দ্বারা ইন্সপায়ার্ড, ঠিক আছে? ব্রিটিশ পার্লামেন্ট, তোমরা জানো ব্রিটেনের আইনসভারও দুটো কক্ষ। ভারতবর্ষের যেমন সংসদের দুটো কক্ষ, ব্রিটেনের পার্লামেন্টেরও দুটো কক্ষ। উচ্চ কক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ডস, ঠিক আছে? হাউস অফ লর্ডস, লটা লেখাই যায়নি ভাই। তো হাউস অফ লর্ডস, আর একটা হচ্ছে হাউস অফ কমন্স। হাউস অফ লর্ডস আর একটা হচ্ছে হাউস অফ কমন্স। কেন এনে লেখা যাচ্ছে না? একটা হচ্ছে হাউস অফ লর্ডস আর একটা হচ্ছে হাউস অফ কমন্স। লর্ডস হচ্ছে উচ্চকক্ষ, কমন্স হচ্ছে নিম্নকক্ষ। ঠিক সেই অনুযায়ী ভারতবর্ষের রাজ্যসভাটা হচ্ছে উচ্চকক্ষ, লোকসভাটা হচ্ছে নিম্নকক্ষ, ঠিক আছে? সংসদীয় ব্যবস্থাটাই আসবো আমরা। তো মেনলি আগে ভারতের সংবিধানের যে বেসিক যে স্ট্রাকচার, সংবিধানের যে মূল বৈশিষ্ট্য, সেটা আগে আমাদেরকে একটু পড়তে হবে এবং এর অর্থগুলো খুব ভালো করে বুঝতে হবে। কি বলতো, তোমাদের এই যে পরীক্ষাটা তোমরা যেটা দেবে, মানে যদি হয় আর কি, মাননীয়ার দয়াতে, তো সেই পরীক্ষাটাতে তোমাদের এই বেসিক জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। বেসিক জিনিস বলতে, এই যে ইন্ডিয়ান পলিটির বেসিক জিনিস বলতে কি জানো? বেসিক জিনিস বলতে এক হচ্ছে সংবিধান গঠন, ঠিক আছে? সংবিধান গঠনের দিকটা, মানে কিভাবে রচিত হলো সংবিধান, গণপরিষদ কিভাবে গঠিত হলো, এই জায়গাগুলোর থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সংবিধানের যে বেসিক ফিচার্সটা। ধরো ভারতের সংবিধানের যে প্রস্তাবনা অংশটা রয়েছে, ঠিক আছে? এই প্রস্তাবনা অংশে ভারতকে কি বলা হয়েছে? সবার প্রথমে ভারতকে বলা হয়েছে একটা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। তো এরপরে তোমাকে বলে দেবে, বলো তো সার্বভৌম বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই সোভারেন কান্ট্রি, মানে সোভারেনিটি? হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ সোভারেনিটি? হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড সোভারেন? সোভারেন মানে কি বলো? সার্বভৌম কথাটার অর্থ কি? স্যার, সকলের জন্য। এই তো, তোমরা ভারতে থাকো, একটা কমন ওয়ার্ড, কিন্তু এর মানে তোমরা জানো না। সকলের জন্য নয়, সার্বভৌম। ভারতের সংবিধানে 5টা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, সবার প্রথমে আমি বলে রাখি। সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সোভারেন, সেকুলার, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক, রিপাবলিক। ভারত হচ্ছে এই 5টা জিনিসের সমন্বয়ে গঠিত। কোথায় গেল? এই যে
সোভারেন, সেকুলার, সোশ্যালিস্ট, এই যে এই পাঁচটা জিনিস। আগে এই পাঁচটা জিনিসের আগে মানে বোঝো তো, তাহলেই ভারতের সংবিধানটা বুঝে যাবে। সোভারেন মানে কি, সোশ্যালিস্ট মানে কি, সেকুলার মানে কি, ডেমোক্রেটিক মানে কি, আর রিপাবলিক মানে কি? সার্বভৌম মানে কি? স্বাধীন মানে স্বায়ত্তশাসন যেটা ওইটা? সোভারেন মানে স্বাধীন নয়, হলো না। সোভারেন মানে হচ্ছে ইন্ডিয়া ইজ সাচ এ কান্ট্রি, ভারত এমন একটা দেশ যে দেশের আভ্যন্তরীণ নীতি এবং বৈদেশিক নীতি সম্পূর্ণভাবে ভারতের সরকারের দ্বারা পরিচালিত হয়। এক্ষেত্রে বাইরের কোনো রাষ্ট্র, কোনো কর্তৃপক্ষ, কোনো সংস্থা হস্তক্ষেপ করতে পারে না। সোভারেন মানে হচ্ছে এটাই। তুমি যে সোভারেন, তুমি যখন তোমার নিজের আভ্যন্তরীণ মানে তোমার নিজের জীবনের বিভিন্ন নীতি এবং তুমি বাইরের লোকের সাথে কিভাবে আচার আচরণ করবে সেই সম্পর্কিত নীতি যখন তুমি নিজেই গ্রহণ করবে, তখন তুমি হবে সোভারেন। মানে এটা রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য আর কি, পার্সন টু পার্সন এটাকে আমরা লিবার্টি বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি রাষ্ট্রের ক্ষেত্রে এই ধারণাটাকে আমরা সোভারেন বলে থাকি। ঠিক আছে, সোভারেন মানে হচ্ছে যখন আমরা আমাদের আভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি সম্পূর্ণভাবে আমরা নিজেরাই নিজেদের মতো করে পরিচালনা করি, তখন সেই নীতিটাকে আমরা সোভারেন বলি। ঠিক আছে, আভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি যখন আমরা নিজেরাই পরিচালনা করি। তারপরে কি রয়েছে বলো? সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট মানে কি? সোশ্যালিস্ট মানে হচ্ছে সম্পদের সমবন্টন। মানে সোশ্যালিস্ট ধারণাটা ভারতীয় সংবিধানের, এটা প্রথমে ভারতের সংবিধানে এটা তো পরে যুক্ত হয়েছে। 1976 সালের 42তম সংশোধনে 3টা ওয়ার্ড যুক্ত হয়েছিল, একটা হচ্ছে সোশ্যালিস্ট, একটা হচ্ছে সেকুলার। সংবিধানের প্রস্তাবনাতে এই সোশ্যালিস্ট, সেকুলার আর একটা হচ্ছে ইন্টিগ্রিটি, এই 3টে ওয়ার্ড সংবিধানে পরবর্তীকালে যুক্ত হয়, কিন্তু তবুও আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। সোশ্যালিস্ট মানে হচ্ছে ভারতবর্ষে, এখানে আমি একদম জিস্টে এগুলো দেওয়া রয়েছে, মানে এই একটা শব্দের দ্বারা সোশ্যালিস্টকে ব্যাখ্যা করা যায় না। প্রথম কথা, সোশ্যালিস্ট মানে কি জানো না? সোশ্যালিস্ট মানে হচ্ছে ভারত এমন একটা দেশ, প্রত্যেকটা দেশেরই কিছু সম্পদ থাকে। এই সম্পদের ক্ষেত্রে আমাদের মানে ভারতবর্ষের এই সোশ্যালিস্টের ধারণার সাথে তোমাদের আরেকটা ধারণা পড়তে হবে, সেটা হচ্ছে মিশ্র অর্থনীতি। ভারতকে মিশ্র অর্থনীতির দেশ বলা হয় কেন, বা ভারতের সংবিধানের দ্বারা কেন এই কথাটা ফুটে উঠেছে, সেটা জেনে রাখা দরকার। না, মিশ্র অর্থনীতির ধারণাটা এখানে আমাদের পড়তে হবে। মিশ্র অর্থনীতির ধারণাটা কি? মিশ্র অর্থনীতির ধারণা হচ্ছে এটা যে অর্থনীতিতে ব্যক্তিগত মালিকানাধীন সম্পদ এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ সমানভাবে বিরাজমান থাকে। সমানভাবে বলতে এই দুটোরই উপস্থিতি থাকবে। তুমি ভারতবর্ষের কথা ভেবে দেখো, ভারতকে সোশ্যালিস্ট কান্ট্রি এই জন্যই বলা হয় কারণ ভারতে এই মিশ্র অর্থনীতির স্ট্রাকচারটাকে ফলো করে বলে ভারত। অর্থাৎ এখানে একদিকে যেমন ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি রয়েছে, আদানি, আম্বানি এরা যেমন রয়েছে, টাটা, বিড়লা, ঠিক সেরকমই রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পত্তিও রয়েছে। রাষ্ট্রীয় রেল রয়েছে, রেলটা যদি অনেকটা ইয়ে করে দিয়েছে, বিভিন্ন ধরনের রাষ্ট্রায়ত্ত সম্পত্তিও রয়েছে। ঠিক আছে, অর্থাৎ মেন ধারণাটা হচ্ছে যে এই ব্যক্তি মালিকানাধীন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন দুটোরই সহাবস্থান এখানে থাকছে। এটা একটা সমাজতান্ত্রিক অর্থনীতির অর্ধেকটা বৈশিষ্ট্য, পুরো বৈশিষ্ট্য নয়। কারণ সমাজতান্ত্রিক ব্যবস্থা মানে কি জানো, সেখানে কোনো ব্যক্তি মালিকানাধীন থাকবে না, মানে তোমাকে একদম কমিউনিস্ট মার্কসিজমের আইডিওলজি পড়তে হবে। কিন্তু ভারতবর্ষে এই জন্য বলা হয় যে পুরোপুরি সমাজতান্ত্রিক আদর্শটা ভারতবর্ষের ক্ষেত্রে মানে প্রযোজ্য হয়নি।
ভারতবর্ষকে পুরোপুরি সমাজতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না, এখানে জাস্ট সমাজতান্ত্রিক ব্যবস্থার একটা ছোট্ট বৈশিষ্ট্য, যেটা কিনা রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পত্তির কিছুটা উপস্থিতি আমরা লক্ষ্য করি, পুরো উপস্থিতিও তো লক্ষ্য করতে পারি না। বর্তমানকালে ভারতবর্ষ অরিজিনালি কি সোশ্যালিস্ট রাষ্ট্র? কোনো অংশে আর রয়েছে কি? খুব কম রয়েছে। ভারতবর্ষ বর্তমানে একটা পুঁজিপতি রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে, ক্যাপিটালিস্ট কান্ট্রি। হ্যাঁ, ভারতের সংবিধানটা মানে ভারত দেশটা অ্যাকচুয়ালি বর্তমানে পুঁজিপতি একটা রাষ্ট্র রূপে পরিণত হচ্ছে। এখানে চায়না তো পুরো সমাজতান্ত্রিক। হ্যাঁ বলো। চায়না তো পুরো সমাজতান্ত্রিক। পুরো সমাজতান্ত্রিক নামে, আদর্শগতভাবে চায়না পুরোপুরি সমাজতান্ত্রিক নয়। সমাজতন্ত্রের যে মূল ধারণাটা, দাস ক্যাপিটাল কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ে যে সমাজতন্ত্রটা আমরা পাই, তার মানে হচ্ছে সেখানে কোনো ব্যক্তি সম্পত্তি থাকবে না, সমস্ত সম্পত্তির একমাত্র মালিকানা হবে রাষ্ট্র। ব্যক্তিরা কি করবে না, ব্যক্তিরা তার যে যতটা ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী রাষ্ট্রকে কন্ট্রিবিউট করবে এবং রাষ্ট্রের কাছ থেকে তারা তাদের প্রয়োজন মতো যতটা দরকার ততটা নেবে। ঠিক আছে, এইটা হচ্ছে ক্যাপিটালিজমের মূল আদর্শ। কিন্তু অরিজিনালি চায়নাতে সেই অর্থে তো ক্যাপিটালিজম নেই, রাশিয়াতেও নেই। ঠিক আছে, ক্যাপিটালিজম অরিজিনালি ক্যাপিটালিস্ট সেইভাবে বলা যায় না, তবে ওরা ক্যাপিটালিজম মুখে বলে আর কি, মার্ক্সবাদ। যেমন পশ্চিমবঙ্গেও তো 34 বছর সিপিএম ছিল, তাহলে কি পশ্চিমবঙ্গ কমিউনিস্ট হয়ে গিয়েছিল? ব্যক্তিগত সম্পত্তি কি সব উচ্ছেদ হয়ে গিয়েছিল? তারা দু একটা পলিসি, যেমন লেবারদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, অপারেশন বর্গা, এর দ্বারা তারা জমিদারি ব্যবস্থার উচ্ছেদ ঘটিয়ে তারা সাধারণ ভূমিহীন কৃষকদের জমি দিয়েছিল। এরকম কিছু তারা পলিসি অ্যাডপ্ট করেছিল। ঠিক আছে, তো এই জন্য ওগুলোকে বলা হয়। অরিজিনাল অর্থে বিশ্বের কোনো দেশই সমাজতান্ত্রিক হতে পারবে না এই বর্তমান যুগে। ঠিক আছে, এবং পুঁজিবাদী হওয়াটা খারাপ নয়, পুঁজিবাদী হওয়াটা দেশের অর্থনীতিটা যে গ্রো করছে তার একটা লক্ষণ। পুঁজিবাদী অর্থনীতি ছাড়া বর্তমান বিশ্বে তুমি মানে তোমার কোনো গুরুত্বই নেই, টাকা ছাড়া কোনো গুরুত্ব নেই। তো সোশ্যালিস্ট কেন বলা হয় ভারতবর্ষকে, বুঝতে পারলে? কিন্তু সেক্ষেত্রে প্রবলেম, হ্যাঁ বলো। বেশি ক্যাপিটালিস্ট হয়ে গেলে যেরকম আমাদের সম্পদের 90% সম্পদ 5% মানুষের হাতে, আর 10% সম্পদ 90% মানুষের হাতে, তাই সেটাও তো একটা প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, ওটাই তো হচ্ছে সম্পদের অসম বন্টন, যেটাকে বলা হচ্ছে। সম্পদের অসম বন্টনটাই তো হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির, এটা একটা ব্যাকড্রপ। কিন্তু সেটা না হলে দেশ এগোবেও না। ঠিক আছে, তুমি রাষ্ট্রের যতটুকু দরকার ততটুকুই যদি শুধু উৎপাদন করো, তাহলে সেই রাষ্ট্রটা সারা যাবে একটা কোনো গতিশীল উন্নয়নশীল রাষ্ট্র আর পরিণত থাকবে না। ঠিক আছে, তাহলে সোশ্যালিস্ট কেন বলা হচ্ছে না, সম্পদের একটা সম বন্টনের চেষ্টা করা হয় মাত্র। ঠিক আছে, এই নিশ্চিত করা কথাটা ওই সংবিধানেও লেখা আছে, কিন্তু আদতে সেটা হয় না। যাই হোক, নেক্সট হচ্ছে দেখো, আচ্ছা রিপাবলিকটা বলেছিলাম, রিপাবলিকটা ডেমোক্রেটিক বলার সময় বলবো। ঠিক আছে, আগে সেকুলারটা বলেন। সেকুলার মানে কি? সেকুলার মানে হচ্ছে, এটা তোমরা সবাই জানো, ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি, কারণ ভারতে প্রত্যেকটা নাগরিকের তার নিজের পছন্দ মতো, নিজের বিবেকের স্বাধীনতা রয়েছে। তার ইচ্ছা মতো সে যে কোনো ধর্ম গ্রহণ করতে পারবে, সেই ধর্মের নিয়ম কানুন আচার আচরণ পালন করতে পারবে এবং সেই ধর্মের বিষয়ে সে শিক্ষাও দিতে পারবে। তবে খেয়াল রাখতে হবে যে সেই শিক্ষা প্রতিষ্ঠানটা কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যাতে না হয়। ঠিক আছে, কোনো ধর্মীয় সংগঠন তারা সেই সংগঠনের তরফ থেকে ধর্মীয় শিক্ষা দিতে পারে, যেমন মাদ্রাসা। তবে কোনো বিদ্যালয়, সরকারি পরিচালনাধীন বিদ্যালয়, সরকারের টাকায় যে বিদ্যালয়টা পরিচালনা হচ্ছে, সেখানে কোনো ধর্মীয় ক্রিয়াকলাপ করা চলবে না। ঠিক আছে, এই জন্যই তো দেখবে মার্ক্সবাদী যারা, তারা মাঝে মাঝে প্রতিবাদ করে যে কেন ইউনিভার্সিটিতে বা স্কুলে বা কলেজে সরস্বতী পুজো করা হবে। কারণ সরস্বতী পুজো
স্কুলে কেন করা হবে? স্কুলটা তো একটা সরকারি প্রতিষ্ঠান, তাই না? সরকারি প্রতিষ্ঠান মানে সেই সরকারি প্রতিষ্ঠানে মুসলমানদেরও করের টাকা যাচ্ছে, হিন্দুদেরও করের টাকা যাচ্ছে। যেহেতু ভারত একটা সেকুলার রাষ্ট্র, তাই এখানে সরকারি টাকায় কোনো পুজো করা হয় না। কিন্তু এর পাল্টা যুক্তি এটাও দেওয়া হয় যে স্টুডেন্টদের কাছ থেকে ফিজ নেওয়া হয় এই পার্সপেক্টিভে। আবার এই মতবাদের আবার একটা পাল্টা যুক্তি দেওয়া হয় যে সব স্টুডেন্টদের কাছ থেকে কেন তাহলে সরস্বতী পুজোর ফিজ নেওয়া হবে? যারা মুসলিম সম্প্রদায়ে বিলং করে তারা কেন ফিজ দেবে সরস্বতী পুজো? তো এই নিয়ে অনেক বিতর্ক আছে। সংবিধানে যে কথাগুলো লেখা আছে সব কথা যে দেশে পুরোপুরি অক্ষরে অক্ষরে পালন হয় সেটাও নয় কিন্তু, ঠিক আছে? এটা ডিপেন্ড করে যে কোন রাষ্ট্রে কোন রাজ্যে কোন সরকার রয়েছে, সেই সরকারের মানসিকতা কি সেই রকম, ঠিক আছে? আমার মনে হয় হ্যাঁ বলো। যেটা ধর্ম নিরপেক্ষ না হয়ে ধর্ম সাপেক্ষ হলে ভালো হতো। মানে তুমি কোন ধর্মকে সাপেক্ষ করতে বলছো? ইসলামিক মৌলবাদ? রাষ্ট্রের ধর্ম না থাকতে পারে কিন্তু মানুষ তো ধর্ম পালন করছে, তাহলে নিরপেক্ষ হলো কি করে? হ্যাঁ, ওটাই তো ধর্মনিরপেক্ষের আদর্শ। ধর্মনিরপেক্ষ মানে ওটাই তো। ধর্মনিরপেক্ষ মানে চীনের মতো নয় যেখানে কোনো ধর্ম থাকবে না। ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে প্রতিটা মানুষের ধর্ম থাকবে, তোমার ধর্ম তোমার কাছে, তুমি তোমার স্বাধীনতা রয়েছে তোমার ধর্ম পালন করা, ঠিক আছে? হুম। এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা আদর্শ। ধর্মনিরপেক্ষতা মানে ধর্ম শূন্য অবস্থা নয় কিন্তু। ধর্মনিরপেক্ষতা মানে ধর্ম শূন্যতা নয়, পরিবর্তে রাষ্ট্র ইন্টারফেয়ার করবে না। রাষ্ট্রের তরফ থেকে বলে দেওয়া হবে না যে তুমি এই ধর্মটায় বিলং করলেই তোমাকে চাকরি দেওয়া হবে, বা তুমি ওই ধর্মটা যদি তোমার থাকে তাহলে তোমাকে আমি সবকিছু থেকে বঞ্চিত করব। রাষ্ট্র সবাইকার প্রতি সমান আচরণ করবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ঠিক আছে? বিশেষ করে এখানে ধর্মের ক্ষেত্রেই বলা হচ্ছে ধর্মনিরপেক্ষ, যদিও এই জন্য ভারতকে সেকুলার বলা হচ্ছে, যেখানে প্রত্যেকটা নাগরিকেরই স্বাধীনতা রয়েছে, যে যা খুশি, যে যার যেটা পছন্দ সেই ধর্মের প্রচার করবে, সেগুলোতে শিক্ষাদান করবে, এই সমস্ত কিছু অধিকার তাদের রয়েছে। নেক্সট দেখো, ভারতকে কেন ডেমোক্রেটিক রাষ্ট্র বলা হয়, ডেমোক্রেটিক কান্ট্রি কেন বলা হয়? এটা বলো। গণতান্ত্রিক একটা রাষ্ট্র, আমরা ভোটাধিকার মাধ্যমে সরকার নির্বাচন করি, যার জন্য। হ্যাঁ, ভারতকে গণতান্ত্রিক রাষ্ট্র এই জন্যই বলা হয় কারণ ভারতে যারা সরকার পরিচালনা করে, শাসন কার্য পরিচালনা করে, তারা জনগণের দ্বারা নির্বাচিত। অর্থাৎ ভারতবর্ষটা শাসিত হচ্ছে জনগণের দ্বারা, জনগণের দ্বারা ভারতবর্ষটা শাসিত হচ্ছে। এরপরে কি না, এই গণতন্ত্রের দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। বলতো আমাদের দেশে কোন গণতন্ত্রটা রয়েছে, ডাইরেক্ট ডেমোক্রেসি না ইনডাইরেক্ট ডেমোক্রেসি? ইনডাইরেক্ট ডেমোক্রেসি। হ্যাঁ, প্রত্যক্ষ গণতন্ত্রে কি হয় না, জনগণ সরাসরি, তোমরা কথা বলে মাইক্রোফোনটা অফ করে দেবে, ঠিক আছে? প্রত্যক্ষ গণতন্ত্রে কি হয় বলতো, কতগুলো ছোট ছোট দেশ রয়েছে বিশ্বে, যে দেশগুলোতে দেশের সমস্ত জনগণ এক জায়গায় জড়ো হয়ে দেশের কোন নিয়মটা কখন কোথায় লাগু করা হবে, কি নিয়ম নেওয়া হবে সে বিষয়ে তারা নীতি নির্ধারণ করে। তো এই যে দেশের ডাইরেক্ট সমস্ত মানুষ একসাথে শাসন কার্যে নীতি নির্ধারণে অংশগ্রহণ করছে, এটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ। দেশগুলোর নাম আমার এই মুহূর্তে মনে নেই, তবে বিশ্বের কয়েকটা দেশে রয়েছে ডাইরেক্ট ডেমোক্রেসি। পরোক্ষ গণতন্ত্র মানে কি, এই যে আমরা যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রয়েছি, আমাদের দেশের জনসংখ্যা কত, প্রায় 141 কোটির কাছাকাছি। তো এত সুবিশাল দেশে সমস্ত মানুষকে নিয়ে তো নীতি নির্ধারণ করা যাবে না। তাই আমরা কি করি না, আমাদের ভোট হয়, ভোটের মাধ্যমে আমরা আমাদের হয়ে একজন প্রতিনিধিকে নির্বাচন করি, সেই প্রতিনিধি আমাদের হয়ে বিভিন্ন নিয়ম কানুন আইন এগুলো সব নির্মাণে বা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এইভাবে আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক। এই যে এমপি বা এমএলএ যাদেরকে দেখো, রাজ্যের ক্ষেত্রে এমএলএ এবং কেন্দ্রের ক্ষেত্রে এমপি, ঠিক আছে? এই এমপি বা এমএলএ এরা হচ্ছে জনগণের প্রতিনিধি মাত্র, জনগণের চাকর, ঠিক আছে? এরা আমাদের হয়ে আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে, ঠিক আছে? এটাই প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ।
নেক্সট যেটা বাকি রয়ে গেল রিপাবলিক। হোয়াট ডু ইউ মিন বাই রিপাবলিক? এই কথাটার মানে তোমরা কি বোঝো রিপাবলিক মানে? হুম রিপাবলিক মানে আমাদের মধ্যে থেকেই কেউ একজন মানে রাষ্ট্রের ক্ষমতা হবে, কোনো বংশগত রাজা হুম বা হুম বংশানুক্রমিক ভাবে সেটা চলতে পারে না। এটাই রিপাবলিক মানে হচ্ছে ভারতবর্ষের যিনি রাষ্ট্রপ্রধান, ভারতের রাষ্ট্রপ্রধান কে? ভারতের রাষ্ট্রপতি। হ্যাঁ, ভারতের রাষ্ট্রপ্রধান বলতে ভারতের রাষ্ট্রপতিকে বোঝানো হয়, বা কার্যকরী প্রধান প্রধানমন্ত্রীকেও বোঝানো হয়। এই যে ভারতের যিনি প্রধান শাসনতন্ত্রের, তিনি কখনোই কোনো বংশমর্যাদার বলে ক্ষমতা আসীন হতে পারেন না। মানে তার পদটা বংশানুক্রমিক নয়, যে যে ব্যক্তি আজকে রাষ্ট্রপতি হলো তার ছেলে আবার রাষ্ট্রপতি হবে, এমনটা নয়। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এখানে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্রের প্রধান হন, এবং স্বাভাবিকভাবে সেই রাষ্ট্রপ্রধান পরিবর্তিত হয়, কারণ জনমত সর্বদা পরিবর্তিত হয়, তাই রাষ্ট্রপ্রধানও পরিবর্তিত হয়। তাহলে রাষ্ট্রপতি অর্থাৎ ভারতবর্ষের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি বংশানুক্রমিক কোনো পোস্ট হোল্ড করেন না। তিনি জনগণের যতদিন ইচ্ছা থাকবে তিনি জনগণের ইচ্ছা অনুযায়ী সেই পোস্টটা হোল্ড করবেন, এবং তার একটা নির্দিষ্ট টেনিওর থাকে 5 বছর। 5 বছর পর পুনরায় নির্বাচন হয়, পুনরায় তিনি আবার নির্বাচিতও হতে পারেন জনগণের সম্মতিক্রমে, আবার জনগণ সম্মতি না দিলে তিনি ক্ষমতা থেকে হটেও যেতে পারেন। তবে মনে রাখবে রাষ্ট্রপতির নির্বাচনটা পরোক্ষভাবে হয়, ঠিক আছে? রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি আলাদা রয়েছে। আমরা ভোট দিই এমএলএ এমপিদেরকে, এমএলএ এমপিরা আবার ভোট দেয়, তাদের ভোটে একক হস্তান্তরযুক্ত সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোটে এই রাষ্ট্রপতি নির্বাচিত হয়, ঠিক আছে? সিঙ্গেল প্রপোর্শনাল ট্রান্সফারেবল রিপ্রেজেন্টেশন, এই পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। যাই হোক, রিপাবলিক মানে শুধু এটুকু মনে রাখবে, ভারতের যিনি রাষ্ট্রপ্রধান তিনি কোনো বংশ পরম্পরায় কোনো পোস্ট হোল্ড করেন না, জনগণের সম্মতিক্রমে, ঠিক আছে, তিনি নির্বাচিত হন, এটাই। তো ভারতের সংবিধানের এই যে আমি 5টা কথা পড়ালাম, ঠিক আছে, ভারতের যখন সংবিধানটা কার্যকর হয় তখন মনে রাখবে শুধুমাত্র 2টো শব্দ ছিল, সরি 3টে শব্দ ছিল, ঠিক আছে? তখন কিন্তু এই সোশ্যালিস্ট এবং সেকিউলার এই কথাগুলো ছিল না। সোশ্যালিস্ট কথাটা ছিল না, সেকিউলার কথাটা ছিল না। ভারতের সংবিধান যখন কার্যকর হয় তখন কি কি কথা ছিল? তখন যে কথাগুলো ছিল সেগুলো হচ্ছে সোভারেন, সার্বভৌম কথাটা ছিল, সমাজতান্ত্রিক কথাটা ছিল, আর গণতান্ত্রিক কথাটা ছিল, ঠিক আছে? তাহলে এই দুটো কথা এবং তার সাথে আরেকটা কথা ইন্টিগ্রিটি মানে অখণ্ডতা, এগুলো কবে যুক্ত হয় ভারতীয় সংবিধানে? 1976 সালের ভারতীয় সংবিধানের 42nd অ্যামেন্ডমেন্ট মানে 42তম সংশোধন। 1976 সালের 42তম সংশোধনে ভারতীয় সংবিধানে এই সোশ্যালিস্ট, ঠিক আছে, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি এই কথাগুলো যুক্ত হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, প্রথম দিন পড়ানোর সময় আমি বলেছিলাম এই যে ভারতের সংবিধানের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনা অংশটার মূল প্রবক্তা কিন্তু জওহরলাল নেহেরু। অবজেক্টিভ রিজলিউশন বলে জওহরলাল নেহেরু সংবিধান সভার যে প্রথম অধিবেশন বসলো 1946 সালের 9ই ডিসেম্বর, ঠিক আছে, সেই প্রথম অধিবেশনটা তো দীর্ঘদিন কয়েকদিন চললো। সেই প্রথম অধিবেশনেই তিনি ভারতীয় সংবিধানের মূল আইডিওলজিটা কি হবে সেটা একটা ব্রিফলি একটা জায়গায় লিখে রাখার জন্য এই প্রস্তাবনা অংশটা তৈরি করলেন, ঠিক আছে? তো এই প্রস্তাবনা অংশ মানে এই প্রস্তাবনাটা তখন প্রস্তাবনা নাম ছিল না, নাম ছিল হচ্ছে অবজেক্টিভ রিজলিউশন মানে উদ্দেশ্যমূলক প্রস্তাব। পরবর্তীকালে এটার নাম হয় প্রস্তাবনা আর কি। এই প্রস্তাবনাটা সংবিধান যবে থেকে কার্যকর হচ্ছে, প্রস্তাবনাটাও তবে থেকে কার্যকর হচ্ছে। এই প্রস্তাবনার লক্ষ্যগুলো কি কি ছিল দেখো, এই যে দেখো প্রস্তাবনার উৎস কি? প্রস্তাবনার উৎস হচ্ছে
1946-এর অবজেক্টিভ রেজলিউশন, এটাকে 1946-এর ডিসেম্বরও ধরা হয়, আবার 1947-এর জানুয়ারিও ধরা হয়। ঠিক আছে, এই ডেটটা খেয়াল রাখবে। ভারতের প্রস্তাবনা সংশোধন হচ্ছে 1976 সালের 42তম সংশোধনে। ভারতের প্রস্তাবনাটা গৃহীত হচ্ছে, ভারতের সংবিধান যবে গৃহীত হচ্ছে প্রস্তাবনাটাও সেই দিন গৃহীত হচ্ছে, অর্থাৎ 1949-এর 26শে নভেম্বর। ভারতের প্রস্তাবনা কার্যকর হচ্ছে কবে? সংবিধান যবে কার্যকর হচ্ছে 1950-এর 26শে জানুয়ারি। ঠিক আছে, ভারতের প্রস্তাবনা সংশোধনের মাধ্যমে যে ওয়ার্ড গুলো যুক্ত হচ্ছে সেগুলো কি? সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, সেগুলো এখানে পড়ালাম। আচ্ছা, ভারতের প্রস্তাবনায় আর কি কি বলা হচ্ছে? ভারতের প্রস্তাবনায় ভারতে লিবার্টি অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, এগুলো দেওয়া হচ্ছে। ইকুয়ালিটি, আইনের চোখে সমতা দেওয়া হচ্ছে। সৌভ্রাতৃত্ব বোধ গঠনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, ভারতের প্রস্তাবনার মাধ্যমে ন্যায় বিচার স্থাপনের কথাও বলা হচ্ছে। এই ন্যায় বিচারটা আবার অর্থনৈতিক ন্যায়, সামাজিক ন্যায়, ঠিক আছে, গণতান্ত্রিক ন্যায় অর্থাৎ সোশ্যাল, সামাজিক ন্যায়, রাজনৈতিক ন্যায় এবং অর্থনৈতিক ন্যায়, 3 ধরনের ন্যায়ের কথাই ভারতের সংবিধানে বলা হচ্ছে। সংবিধানের 38 নম্বর ধারা যদি দেখো, সেখানে বলছে যে মানুষের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা, অর্থাৎ এটা আমাদের সামাজিক ন্যায়কে রিপ্রেজেন্ট করছে। পলিটিক্যাল ন্যায়, সকল মানুষের ভোটাধিকার, সমস্ত প্রাপ্তবয়স্ক মানুষদের ভোটাধিকার, এটা পলিটিক্যাল ন্যায়ের কথা বলছে। সমান কাজের সমান মজুরি, 39 নম্বর ধারায় যেটা রয়েছে। ঠিক আছে, এটা আর্থিক বৈষম্য দূরীকরণ করার কথা বলছে, অর্থাৎ আর্থিক ন্যায়ের কথা বলছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রইলো। তোমাদের এই যে বাকি যে বৈশিষ্ট্যগুলো, ভারতের সংবিধান হচ্ছে একটা বিশ্বের দীর্ঘতম সংবিধান, ভারতের সংবিধানের কতগুলো ধারা রয়েছে, সংবিধানটা যখন বর্তমানে কতগুলো ধারা রয়েছে সংবিধানে, আর যখন সংবিধানটা রচিত হয়েছিল তখন কতগুলো ধারা ছিল। ঠিক আছে, এই কোশ্চেন গুলো আসে। সংবিধান রচিত হওয়ার সময় 395টা ধারা ছিল, আর বর্তমানে কতগুলো ধারা রয়েছে? বর্তমানে সংবিধানের ধারা রয়েছে আমাদের 448টা ধারা রয়েছে। সংবিধানটা রচিত হওয়ার সময় 395টা ধারা ছিল, এখন 448টা ধারা রয়েছে। ঠিক আছে, ঠিক সেরকমই ভাগগুলোও খেয়াল রাখবে। 22টা ভাগ ছিল তখন, এখন 25টা হয়েছে। তফসিল তখন 8টা ছিল, এখন 12টা হয়েছে। ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। ঠিক আছে, সব থেকে বড় আবার লিখিত। সংবিধানটা যিনি হাতে লিখেছিলেন তার নাম হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ঠিক আছে, শুধুমাত্র ভারতের সংবিধানে বিশেষ অধিকার দেওয়া রয়েছে, একটা রাজ্যকে দেওয়া ছিল, এটা যদিও উচ্ছেদ হয়ে গেছে, সেটা ছিল হচ্ছে জম্মু কাশ্মীর। 370 নম্বর ধারা জম্মু কাশ্মীরে লাগু ছিল না, মোদি এসে এটাকে হাটিয়ে দিল 2019 সালে। ভারতের সংবিধানের আর যে বাকি বৈশিষ্ট্যগুলো, সেগুলো অর্ধেকগুলো আমি বলেই ফেলেছি প্রথমেই সংবিধানের উৎস পড়ানোর সময়, যে ভারতের সংবিধান হচ্ছে আংশিক সুপরিবর্তনীয়, আংশিক দুষ্পরিবর্তনীয়। ভারতের সংবিধানে কতগুলো ধারা রয়েছে যেগুলো খুব সহজে সংশোধন করা যায়, কতগুলো ধারা রয়েছে যেগুলো সংশোধন করা খুব জটিল। ভারতের সংবিধানের 368 নম্বর ধারায় সংবিধান সংশোধনের বিষয়টা উল্লেখ রয়েছে। বলতো এই সংবিধান সংশোধনের বিষয়টা কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানে নেওয়া হয়েছে? পড়িয়েছি। ইউএসএ না, ইউএসএ কি পড়িয়েছিলাম? দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা, রাইট। দক্ষিণ আফ্রিকা, হ্যাঁ, এই যে দেখো দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতিটা এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে এই যে সংসদীয় ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থাটা কোন দেশের থেকে নেওয়া হয়েছে ভারতের সংবিধানে? সংসদীয় ব্যবস্থাটা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন। ব্রিটেন, ঠিক আছে, ইংল্যান্ড বা ব্রিটেন থেকে। এটা তো বললামই, ভারতের সংসদীয় ব্যবস্থা রয়েছে। ভারতের এই জিনিসটা মনে রাখবে, ভারতের নামমাত্র প্রধান শাসককে আর কার্যকরী প্রধান শাসক, মানে প্রকৃত
প্রধান শাসককে। নামমাত্র কার্যকরী শাসক হচ্ছে রাষ্ট্রপতি, আর প্রকৃত ক্ষমতাটা থাকছে কিন্তু প্রধানমন্ত্রীর হাতে ভারতের। এই জিনিসটা খেয়াল রাখবে। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা কিভাবে গড়ে ওঠে না, ভোট হয়, ভোটের মাধ্যমে লোকসভা ভোটে যেই দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলকে রাষ্ট্রপতি বলে যে এসো তোমরা সরকার গঠন করো, এবং সেই দলের যিনি মূল নেতা তাকে প্রধানমন্ত্রী করা হয়। এরপরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রী পরিষদ থাকে, প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ নিয়ে দেশটা পরিচালিত হয়, মানে আইন কানুন লোকসভাটা পরিচালিত হয়। বাকি এই নিয়মগুলো এগুলো আমি পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আপাতত আজকে এই পর্যন্তই রইলো। কারো কিছু ডাউট থাকলে আমাকে বলো। বুঝতে পেরেছো? সংবিধানের বেসিক স্ট্রাকচার গুলো একটু খেয়াল রাখতে হবে। নোট তোমাদের দিয়ে দিয়েছি, এগুলো আমি বৈশিষ্ট্যের মধ্যে না পড়িয়ে এগুলো আমি একদম ডাইরেক্ট ডিটেলসে পড়ানো শুরু করে দেবো, বুঝেছো? যেহেতু আজকে পড়ানো হলোই না, এগুলো পরে আবার ডিটেলসেও পড়াতে হবে। কাজেই প্রথমে তোমাদের জিস্টটা দেওয়া রইলো নোটস আকারে, এবং পরের ক্লাসে আমি শুরু করব পড়ানোটা মৌলিক অধিকার থেকে, ঠিক আছে? এই অংশটা থেকে শুরু করব, কারণ এগুলো একটু ডিটেলসে পড়ে রাখতে হবে। পরের ক্লাসে আমি মৌলিক অধিকার থেকে পড়ানোটা শুরু করব। এরপরে আমাদের কি কি পড়তে হবে আর, মানে এই চ্যাপ্টারের পরে? মৌলিক অধিকার পড়তে হবে, ডিপিএসপি পড়তে হবে, মৌলিক কর্তব্য পড়তে হবে, তারপরে রাষ্ট্রপতিটা একটু পড়তে হবে, প্রধানমন্ত্রী পড়তে হবে, এদিকে রাজ্যপাল পড়তে হবে, মুখ্যমন্ত্রী পড়তে হবে। অল্প অল্প করে পড়তে হবে, খুব ডিটেলসে পড়ার দরকার নেই। আমি যেইভাবে দিচ্ছি না নোটস গুলো, এইটুকুই যথেষ্ট। অনেক রয়েছে এগুলো, অনেক গভীরে রয়েছে এগুলো, ঠিক আছে? এগুলো শুধু জাস্ট নির্যাসটা তুলে যেটুকু দরকার সেটুকু নিয়ে আনা হচ্ছে। যেহেতু দিয়েছে সিলেবাসের মধ্যে, কিছু করার নেই, পড়তে হবে। কোশ্চেন করে দেখে থাকবো বলা হবে না তো, তবে যেগুলো পড়ানো হচ্ছে যদি কোশ্চেন দেয় এর মধ্যেই থাকবে। এরপরে ওরা যদি মনে করে যে পলিটি থেকে কোশ্চেন দেবো না, তাহলে হয়তো একটাও পড়বে না, এরকমও হতে পারে, ঠিক আছে? স্যার বলছি যে পল সায়েন্সটা কি শুধু ওই 11-12 বেসিকে আসবে? পল সায়েন্স তো রয়েইছে 11-12 থেকে। পল সায়েন্স সাবজেক্টে কি 10 পর্যন্ত স্কুলে কোথাও আছে? পল সায়েন্স বলতে এখানে পল সায়েন্স নেই, ইন্ডিয়ান পলিটি, ভারতের যে শাসন ব্যবস্থা তার বেসিক স্ট্রাকচারটা থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? মৌলিক কতগুলো জায়গা রয়েছে, ফান্ডামেন্টাল বেসিক কতগুলো জায়গা রয়েছে, সেখান থেকেই কোশ্চেন আসবে। আমি খুব ডিটেলসে পড়াচ্ছি না বা পড়াবোও না, তোমরাই বলো না। এই জিনিসগুলোর ভিতরে অনেক তথ্য রয়েছে, তোমরা কোনো বই কিনবে দেখবে একদম জাস্ট জিস্ট করে দেওয়া রয়েছে, ঠিক যতটুকু দরকার। বুঝতে পারছো? এই জিনিসটা যারা নেট সেট পড়ো, নেট সেটের পেপার ওয়ানেও এই জিনিসটা রয়েছে, পলিটির বেসিকটা। নেট সেটের 10 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে পেপার ওয়ানের, এই পেপার ওয়ানের 10 নম্বর চ্যাপ্টারের একটা সেকেন্ড পার্ট বলা যেতে পারে, মানে একটা পোর্শন পুরো ভারতের পলিটিটা যেটা তোমাদের টেটে পড়তে হবে পুরোটা রয়েছে। সেখান থেকে কোনো কোনো বার কোশ্চেন দেয়, কোনো কোনো বার দেয় না, দিলে বড় জোর একটা কোশ্চেন দেয়, ঠিক আছে? ওই জন্য অনেক ছেলে কি করে ওই জায়গাটা স্কিপ করে চলে যায়। তো তোমাদের যে মানে কোশ্চেন যখন করে না, মানে একরোখা ভাবে কোশ্চেনটা করা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। কোনো জায়গায় বেশি গুরুত্ব দেয়, কোনো জায়গায় দেওয়া হয় না। তোমাদের পড়ে রাখতে হবে, ঠিক আছে? আমি যতটুকু দরকার ঠিক ততটুকুই পড়াচ্ছি, একটু কোনো বেশি পড়াচ্ছি না, একটু কোনো কমও পড়াচ্ছি না। ঠিক আছে, তাহলে আর কেউ কিছু বলবে? স্যার কাল বুঝতে পারলে তো? কারো কোনো সমস্যা নেই তো? না বুঝা গেলে বলবে আর কি। না না, আজকেরটা সমস্যা নেই, কিন্তু এর আগের দিনে যেটা পড়েছি ওটা মানে বহুত খিটিমিটি। আগের দিনে
আগের দিনেরটা বুঝতে পারোনি? হুম, তোমার রেকর্ডিং ও, ক্লাসগুলো দেখো। কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো। আগের দিনেরটা বুঝতে পারোনি তোমরা? না, বুঝতে পেরেছি, মানে মনে থাকে না আর কি, বলছি যে মানে মনে রাখতে খুব আলোচনা করে দেবো আর একবার পরে কখনো, সিলেবাসটা শেষ হোক। রেকর্ডিং ক্লাসটা দেখবেন আমি সাম আপ করে করেই পড়াই আর কি, ধরে ধরে, মানে আগেরটার সঙ্গে পরেরটা লিঙ্ক করে করেই পড়াই। তো একটু ভালো করে রেকর্ডিং গুলো দেখবে। ঠিক আছে, না লিভ করে যাও তাহলে, লিভ করে